সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লান্ট ফিজিওলজির খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে পেন্টোজ ফসফেট পাথওয়ে। সবাত শ্বসনের একটি বিকল্প বিষয় হচ্ছে এই পেন্টোজ ফসফেট পাথওয়ে এবং এটি সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। আশা করি টপিকসটি তোমাদের খুব ভালো লাগবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। পাশাপাশি তোমাদের লাইক এবং কমেন্ট প্রত্যাশা করছি। পেন্টোজ ফসফেট পাথওয়ে এটি হচ্ছে অল্টারনেটিভ ওয়ে অফ অ্যারোবিক রেসপিরেশন, অর্থাৎ সবাত শ্বসনের মধ্যে আমরা জানি সেখানে গ্লাইকোলাইসিস হয়ে থাকে, তারপরে এসিটাইল কোয়ে এবং ক্রেবস চক্র সম্পন্ন হয়। কিন্তু এখানে দেখা যায় যে পেন্টোজ ফসফেট পাথওয়ের মধ্যে দেখা যায় যে গ্লুকোজটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মধ্যে প্রবেশ না করে একটি বিকল্প পথে পরিচালিত হয় এবং এই পথটিকে আমরা পেন্টোজ ফসফেট পাথওয়ে বলে থাকি। In some organisms, glucose is oxidized without glycolysis in cytosol and NADPH is created. এই প্রক্রিয়াটি কিছু কিছু জীবের মধ্যে সংঘটিত হয় এবং সেখানে দেখা যায় যে গ্লুকোজ জারিত হয়, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ছাড়াই গ্লুকোজ জারিত হয়ে থাকে এবং এটি সাইটোসলের মধ্যে হয়। সাইটোসল হচ্ছে যে সাইটোপ্লাজমের মধ্যে যে তরল পদার্থটি থাকে সেটিকে আমরা সাইটোসল বলে থাকি এবং এই প্রক্রিয়ার মাধ্যমে 12টি এক অণু গ্লুকোজ থেকে 12টি NADPH তৈরি হয়ে থাকে, অর্থাৎ NADPH তৈরি করাটা বা বেশি সংখ্যক NADPH তৈরি করাটাই হচ্ছে এই পাথওয়ের একটি গুরুত্বপূর্ণ দিক। Warburg et al. 1935 first observed this pathway in yeast. Later it is researched by Gibbs 1950, Horeker et al. 1951, Reker 1954, etc. তো এখানে আমরা দেখি যে ওয়ারবার্গ 1935 সালে প্রথম এই বিষয়টি নিয়ে গবেষণা করেছিলেন ইস্টের মধ্যে এবং পরবর্তীকালে এই গবেষণা কাজটি করেছেন গিবস 1950 সালে, 1951 সালে হোরেকার এবং তার সঙ্গীরা, 1954 সালে রেকার এই বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণা করেছে এবং তাদের এই বিস্তারিত গবেষণার মাধ্যমে আমরা এই পেন্টোজ ফসফেট পাথওয়ে সম্পর্কে অনেক ধারণা পেয়েছি। Several pentose sugars are produced in this pathway, so this is known as pentose phosphate pathway. দেখা যায় যে এই প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলা বা এই পাথওয়ের মধ্যে অনেকগুলা পেন্টোজ সুগার তৈরি হয়ে থাকে, যার কারণে এটিকে আমরা পেন্টোজ ফসফেট পাথওয়ে বলে থাকি। This is also known as Hexos Monophosphate Shunt, Oxidation path and Phospho Gluconate path, অর্থাৎ এটির আরো তিনটি নাম রয়েছে এই পাথওয়ে। এই তিনটি নাম হচ্ছে Hexos Monophosphate Shunt বলা হয়ে থাকে, অথবা অক্সিডেশন পাথ বলা হয়ে থাকে, অথবা এটিকে ফসফো গ্লুকোনেট পাথ বলা হয়, কারণ এখানে গ্লুকোনিক অ্যাসিড তৈরি হয়ে থাকে। আমরা এই ধাপগুলো আলোচনা করব। এখানে গ্লুকোজ, প্রথমে গ্লুকোজ দেখা যায় যে গ্লুকোজের সাথে এটিপি থেকে এডিপি তৈরি হয়ে, অর্থাৎ এটিপি হচ্ছে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট এবং এটার থেকে অ্যাডেনোসাইন ডাইফসফেট তৈরি হয়, অর্থাৎ এটিপি থেকে একটা ফসফেট বের হয়ে গিয়ে গ্লুকোজের সাথে যুক্ত হয় এবং এর ফলে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়ে থাকে। এরপর গ্লুকোজ 6 ফসফেট থেকে দুইটি হাইড্রোজেন বের হয়ে যায় এবং এই দুইটি হাইড্রোজেন NADPH এর সাথে যুক্ত হয়ে NADPH2 উৎপন্ন হয়, অর্থাৎ এখান থেকে NADPH2 উৎপন্ন হওয়া শুরু হয়ে থাকে এবং গ্লুকোজ 6 ফসফেট থেকে দুইটি হাইড্রোজেন বের হয়ে যাওয়ার কারণে এটি 6 ফসফোগ্লুকোনিক অ্যাসিডে পরিণত হয়। 6 ফসফোগ্লুকোনিক অ্যাসিড থেকে আবার দুটি হাইড্রোজেন বের হয়ে যায় এবং সেটি NADPH এর সাথে যুক্ত হয়ে NADPH2 তৈরি হয়ে থাকে। এই 6 ফসফোগ্লুকোনিক অ্যাসিড থেকে রাইবোলোজ 5 ফসফেট তৈরি হয়ে থাকে। এই রাইবোলোজ 5 ফসফেট গুলো, এখানে কিছু রাইবোলোজ 5 ফসফেট থেকে জাইলোলোজ 5 ফসফেট তৈরি হয়ে থাকে, আবার কিছু রাইবোলোজ 5 ফসফেট থেকে রাইবোজ 5 ফসফেট তৈরি হয়ে থাকে। এরা দুইটাই হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। এই রাইবোলোজ এটাও 5 কার্বন বিশিষ্ট, জাইলোলোজ 5 কার্বন বিশিষ্ট এবং রাইবোজও 5 কার্বন বিশিষ্ট। এখন এই জাইলোলোজ এবং রাইবোজ 5 ফসফেট, এখানে 5 কার্বন থাকে, এখানে 5 কার্বন থাকে। এরা আবার যৌথভাবে
এখানে যুক্ত হয়ে দুইটা যৌগ তৈরি করে 3-ফসফোগ্লিসারালডিহাইড, এটা 3 কার্বন বিশিষ্ট, এবং সিডোহ্যাপ্টোলোজ 7 ফসফেট, এটা হচ্ছে 7 কার্বন বিশিষ্ট। অর্থাৎ এখানে 3টা এবং এখানে 7টা, টোটাল 10টা কার্বন ঠিকই থাকে। জ্যালোলোজের মধ্যে 5টা ছিল, রাইবোজের মধ্যে 5টা ছিল। এই 5টা থেকে এখানে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হয় এবং আরেকটা সিডোহ্যাপ্টোলোজ 7 ফসফেট তৈরি হয়ে থাকে। এখন এই দুইটা যৌগ আবার একত্রিত হয়ে দুইটা যৌগ তৈরি করে, আবার নতুন দুইটা যৌগ তৈরি করে। একটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, ইরিথ্রোজ 4 ফসফেট, এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। অর্থাৎ টোটাল 10টা কার্বন ঠিক থাকে। এখানে 3টা ছিল, এখানে 7টা, মোট 10টা। এই 10টার থেকে একটা 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ তৈরি হবে, আর একটা 4 কার্বন বিশিষ্ট ইরিথ্রোজ 4 ফসফেট তৈরি হবে। এরপরে দেখা যায় যে ইরিথ্রোজ 4 ফসফেটের সাথে আরেকটা জাইলোলোজ 5 ফসফেট যুক্ত হয়, এটা 4 কার্বন, ইরিথ্রোজ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট এবং জাইলোলোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, মোট হচ্ছে 9টা। এই 9টার থেকে দেখা যাচ্ছে যে এখানে আবার ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হবে একটা, এবং বাকি এখানে যদি 6টা যায় তাহলে 3 কার্বন থাকবে, সেই 3 কার্বন দিয়ে তৈরি হবে 3-ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হবে আবার। এখন এই 3-ফসফোগ্লিসারালডিহাইড এটা আইসোমারিক বিক্রিয়ার মাধ্যমে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করতে পারে, DHAP, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এরপরে দেখা যায় নেক্সট এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটা 3 কার্বন বিশিষ্ট, এবং 3-ফসফোগ্লিসারালডিহাইড এটাও 3 কার্বন বিশিষ্ট। এই তিনটা মিলে 6 কার্বন হয়। এই এখানে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটের মধ্যে 3টা এবং 3-ফসফোগ্লিসারালডিহাইডের মধ্যে 3টা, এই তিনটা মিলে 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয়, এটার নাম হচ্ছে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। অর্থাৎ এটার মধ্যে 2টা ফসফেট থাকে, এজন্য এটাকে আমরা ডাইফসফেট বলে থাকি। সেটা আবার দেখা যায় যে পরবর্তীকালে একটা ফসফেট ত্যাগ করে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়ে যায়। এবং সর্বশেষ ধাপ হচ্ছে যে এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আইসোমারিক বিক্রিয়ার মাধ্যমে আবার গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়ে থাকে। এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট যেটা, এটা আবার পুনরায় যেহেতু গ্লুকোজ 6 ফসফেটে চলে যেতে পারে, সেজন্য এটা একটা পাথওয়ে বা সাইকেলের মতো তৈরি হয়ে যায়। এই জন্য এটাকে আমরা চক্রও বলতে পারি, এবং এটা চক্রাকারে আবর্তিত হতে পারে এবং এর মাধ্যমে পুনঃ NADPH2 তৈরি হওয়া সম্ভব বা হতে পারে। তাহলে এখানে প্রক্রিয়াটা আসলে প্রথমে শুরু হয় গ্লুকোজের মাধ্যমে, কিন্তু পরবর্তীকালে এই চক্রের মধ্যে শুধু গ্লুকোজ 6 ফসফেটটাই আবর্তিত হতে থাকে বা এই চক্রটাকে সম্পন্ন করতে থাকে, এবং এইভাবে আলটিমেটলি 12টা NADPH2 তৈরি হয়ে থাকে। এখানে ইম্পর্টেন্স অফ পেন্টোজ ফসফেট পাথওয়ে বা পেন্টোজ ফসফেট পাথওয়ের গুরুত্বটা যদি আমরা আলোচনা করি, 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ে অফ অক্সিডেশন অফ গ্লুকোজ, যে এটা হচ্ছে গ্লুকোজের জারিত হওয়া বা গ্লুকোজের জারণের একটা বিকল্প রাস্তা। কার্বন ডাইঅক্সাইড এন্ড NADPH আর প্রোডিউসড, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং NADPH তৈরি হয়ে থাকে। নেসেসারি এনজাইমস রিমেইন ইন সাইটোপ্লাজম, অর্থাৎ এই পেন্টোজ ফসফেট পাথওয়ের মধ্যে যে প্রয়োজনীয় এনজাইমগুলো রয়েছে সেই এনজাইমগুলো সাইটোপ্লাজমের মধ্যেই থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 12 NADPH আর প্রোডিউসড ফ্রম 1 গ্লুকোজ, অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে একটি গ্লুকোজ থেকে 12টি NADPH2 তৈরি হতে পারে। These NADPH are used as reducer in several biochemical reactions such as in germinating seeds and in all cells at night, অর্থাৎ এই NADPH গুলা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিয়ে থাকে। অর্থাৎ এগুলোর থেকে NADPH2 থেকে আমরা স্বাভাবিকভাবে টিপে পাওয়ার কথা, কিন্তু এখানে NADPH2 গুলা মূলত বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিয়ে থাকে এবং এগুলো বেশি ব্যবহৃত হয়ে থাকে জার্মিনেটিং সিডস, অর্থাৎ যে বীজগুলো অঙ্কুরিত হয় সেখানে, এবং রাতের বেলা দেখা যায় যে যেসব কোষের মধ্যে এই NADPH2 প্রয়োজন সেই সব কোষের মধ্যে NADPH2 গুলা কাজ করে থাকে। অর্থাৎ এই প্রক্রিয়াটা যে কোষগুলাতে NADPH2 স্বাভাবিকভাবে তৈরি হওয়া সম্ভব না, সেখানে এই NADPH2 গুলা কাজ করে থাকে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলা সম্পন্ন করার জন্য।
12 NADPH are equivalent to 36 ATP যদি এই NADPH গুলো আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যেতে পারে তখন তারা 36টা ATP তৈরি করতে পারবে তাহলে মোটামুটি এটা স্বাভাবিক যে ক্রেবস চক্র রয়েছে সেটার কাছাকাছি একটা প্রক্রিয়া কিন্তু এই প্রক্রিয়াটা অনেক বেশি সংক্ষিপ্ত সেই গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রের তুলনায় 5 রাইবোজ সুগারস আর ইউজড টু সিনথেসাইজ নিউক্লিক অ্যাসিড এখানে যে রাইবোজ সুগারগুলো তৈরি হয়ে থাকে এইখানে আমরা দেখেছি কতগুলো ধাপের মধ্যে রাইবোজ সুগার তৈরি হয় সেই রাইবোজ সুগারগুলো নিউক্লিক অ্যাসিড তৈরি করার জন্য ব্যবহৃত হয়ে থাকে কার্বন ডাই অক্সাইড আর ইউজড ইন ফটোসিনথেসিস অর্থাৎ এখানে আমরা দেখি যে প্রথম দিকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে থাকে সেই কার্বন ডাই অক্সাইডটা সালোক সংশ্লেষণে ব্যবহার হতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় 7 erythrose 4-phosphate is used to synthesize aromatic compounds এখানে যে erythrose 4-phosphate তৈরি হয় সেটা বিভিন্ন ধরনের অ্যারোমেটিক যৌগ তৈরি করার জন্য ব্যবহৃত হয়ে থাকে আশা করি এই আলোচনার মাধ্যমে আমাদের এই পেন্টোজ ফসফেট পাথওয়ে বিষয়টি অনেক ক্লিয়ার হয়েছে এবং এটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি থ্যাঙ্কস টু রিমেন উইথ মি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক এন্ড কমেন্ট